স্ট্যাটাস, আর একটা হলো ইভাপোট্রান্সপিরেশন স্কেডিউলিং। তো ইভাপোট্রান্সপিরেশন স্কেডিউলিং এ যেটা বলেছিলাম যে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে বেশি প্র্যাকটিসড থ্রু আউট দি ওয়ার্ল্ড। তো আজকে সেটার আমরা একটু দেখবো যে আসলে কিভাবে করে ইভাপোট্রান্সপিরেশন স্কেডিউলিং এর মাধ্যমে কিভাবে ইরিগেশন স্কেডিউলিং করে। স্কেডিউলিং বেসড অন ময়েশ্চার মনিটরিং, সয়েল ময়েশ্চার মনিটরিং। সেইটার ভিতরে সরি এগুলো হয়ে গেছে আমাদের, রাইট, এগুলো হয়ে গেছে। এই যে এটাতে স্কেডিউলিং বেসড অন ইভাপোট্রান্সপিরেশন। আচ্ছা, এই স্লাইড যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমার স্লাইড কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে আজকে? জি স্যার, একদম ক্লিয়ার। তো এখন যেটা দেখছো এই স্লাইডটাতে কনসেপ্ট অফ সয়েল ওয়াটার অ্যান্ড প্ল্যান্ট আপটেক, এটা খুব বেশি ইয়ে না। 1 মিনিট দেখি বাইরে একটু নয়েজ হচ্ছে, বলে আসি। সরি। আচ্ছা, যেটা দেখছো সেটা হলো আমরা সয়েল ময়েশ্চারের 3টা কন্ডিশন এখানে দেখাচ্ছি। একটা হলো লেফট মোস্ট যেটা, সেটা স্যাচুরেশন কন্ডিশন, তারপরে হলো ফিল্ড ক্যাপাসিটি এবং উইল্টিং পয়েন্ট। সয়েল সায়েন্সে আমার মনে হয় তোমরা এই ইয়েগুলো একটু পড়েছো, যে আমরা জানি যে আসলে সয়েলের প্রপোর্শন, যেটা সয়েলের যে কম্পোজিশন, একটু মনে আছে তোমাদের? 45% থাকে জি মিনারেলস, স্যার, মনে তাই আছে। না? সো 45% থাকে মিনারেলস, 5% থাকে অন অ্যান এভারেজ অর্গানিক organic ম্যাটার, matter, রাইট। তবে 45 এবং অর্গানিক 25 ম্যাটার 25 air water. এয়ার ওয়াটার, হ্যাঁ, তার মানে 50% হলো তোমার এখানে ভ্যাকিউম স্পেস, ফাঁকা স্পেস, যেটার ভিতরে এয়ার এবং ওয়াটার। এটা কিন্তু আসলে 25-25 বলতেছি, আসলে 25-25 থাকে না, এটা কখনো 35-15, হ্যাঁ, 40-10 বা এরকম হয়ে যায়। মানে এটা যখন তুমি ইরিগেশন দিবা তখন এয়ার স্পেস গুলো থেকে বাতাস বের হয়ে ওখানে ওয়াটার অকুপাই করবে, তাই না? ইভেন ওই 50%, বাকি 50% যে সয়েল অর্গানিক ম্যাটার এবং মিনারেল কম্পোজিশন, ওখানেও কিন্তু যদি অর্গানিক ম্যাটার অর্গানিক সয়েল হয় তাহলে এখানে অর্গানিক ম্যাটার 5% এর বেশি, ইভেন আপ টু 20% হতে পারে। আবার যদি এটা মিনারেল সয়েল হয়, আমাদের দেশে যেমন অর্গানিক ম্যাটার খুবই কম, 1% বা তারও কম হতে পারে, বাকিটা মিনারেল কম্পোজিশন। তা এইটা আসলে ভ্যারি করে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের সয়েলের যে ময়েশ্চার সেটা কিন্তু থাকে পোর স্পেসের মধ্যে, তাই না? পোর স্পেসের মধ্যে, এবং সেটা এয়ারের সাথে তোমার ইয়ে হয়। এই যে তোমরা এগুলো একটু জাস্ট থিওরিটিক্যাল দেখানো হয়েছে, এইগুলো যদি সয়েল গ্রেইন হয়, সয়েলের যে আমরা যে পার্টিকলস বলি, সয়েল পার্টিকুলেটস বলি, স্যান্ড, সিল্ট এবং ক্লে, তাই না? তো সয়েলের যে গ্রেইন গুলোর মাঝখানে যে এই যে স্পেস গুলো, এই স্পেস গুলোর মধ্যে কিন্তু এয়ার এবং ওয়াটার কিন্তু অকুপাই করে থাকে। এখন যখন আমরা সেচ দেই তখন কি হয়? সেচ দিলে হলো যে একেবারে ফ্লাড ইরিগেশন যখন দিয়ে দেই তখন কি হয়, এর পুরাটা এই যে পোর স্পেসের যে 50%, সেই পুরোটাই কিন্তু তোমার এখানে ইয়ে চলে যায়। মানে এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডার্ক ব্লু যে কালারটা, এটা কিন্তু ওয়াটার, পুরাটাই কিন্তু ওয়াটার অকুপাই করে ফেলে, বাতাস বের হয়ে আসে তখন। হ্যাঁ, তো তখন এই অবস্থায় তুমি একদলা মাটিকে যদি তুলে নিয়ে আসো বা একটা যদি ঢিলাকে তুলে নিয়ে আসো, মানে এর ভিতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলো কিন্তু কি হয়, খুবই লুজলি অ্যাসোসিয়েটেড থাকে। এই ক্লে গুলো কিন্তু এগুলোকে ধরে রাখতে পারে না, কারণ পুরাটা স্যাচুরেটেড থাকে। এই অবস্থায় তুমি রেখে দিলে কি হবে, এমনি সয়েলটা কি হবে, এভাবে কিন্তু পুরাটা থাকবে না। তুমি 1 দিন 2 দিন পরে গিয়ে দেখবা যে সয়েলের কিন্তু ময়েশ্চার কমে গেছে। কারণ কি? কারণ এই যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে, মাধ্যাকর্ষণ শক্তি, ওইটার কারণে কিন্তু এই পানিগুলো এই পোর স্পেসের মধ্যে থাকতে পারে না। তখন কি হয়, এগুলো একেবারে পার্কুলেশন হয়ে যায়, তোমার মাটির নিচের লেয়ারে চলে যায়, তাই না? এইভাবে এরকম করে যেতে যেতে একেবারে অ্যাকুইফার, যেটা আমরা বলি ওয়াটার টেবিল বা অ্যাকুইফার, সেগুলো সেখানে চলে যাচ্ছে, অ্যাকুইফারে চলে যাচ্ছে। তাহলে তখন কিন্তু এখানে ওই জায়গাটা এয়ার এসে দখল করবে। পরের ফিগারটাতে এসে দেখো, এই যে এখন খেয়াল করে দেখো, এখন ওয়াটার গুলো ডার্ক ব্লু কালার গুলো, এই যে সয়েল পার্টিকেলের, আমার কার্সর কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এই যে যে পার্টিকেলের চারপাশে যে ডার্ক ব্লু, এগুলো হলো তাহলে ময়েশ্চার, মানে ওয়াটার আর কি। আর বাকি সাদাগুলো কিন্তু অলরেডি এয়ার দখল করে নিয়েছে। এখন ফিল্ড ক্যাপাসিটি কখন বলবো? যখন বলবো যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে
সবটুকু পানি যখন চলে যাবে, কিন্তু এই পানিটুকু কিন্তু যাচ্ছে না, দেখো খেয়াল করে দেখো, এইটুকু কিন্তু আর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু আর টানতে পারতেছে না। কারণ কি? কারণ এই পানিটুকু সয়েল পার্টিকেলের যে একটা, আমরা আবার একটা জানি না, একটা হলো একটা পার্টিকেল, কিন্তু এই সয়েল পার্টিকেলেরও কিন্তু একটা ফোর্স আছে। আমি এই যে গত ক্লাসে বলেছিলাম যে কোনো সয়েল পার্টিকেল কিন্তু দে আর কলয়েড ইন নেচার আর হাইগ্রোস্কোপিক ইন নেচার, এটা কিন্তু পানিগ্রাহী। তাহলে ওরা কিন্তু পানিকে ধরে রাখার কিন্তু একটা অ্যাট্রাকশন বা ফোর্স কিন্তু তাদের আছে। সেই ফোর্সের কারণে এই পানিগুলোকে ধরে রেখেছে, যে ফোর্সটা আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেইটার থেকে বেশি, যার ফলে কিন্তু এই পানিটুকু আর যেতে পারেনি। বোঝা গেল? এই কন্ডিশন যখন চলে আসবে, যখন প্রত্যেকটা পোর্স পার্টিকেলের গায়ে যে ওয়াটারটা থেকে গেছে এবং গ্র্যাভিটেশনাল ওয়াটার গুলো নিচে চলে গেছে, জাস্ট ওই লেভেলটাকে আমরা বলতেছি ফিল্ড ক্যাপাসিটি। মানে এক্সেস ওয়াটার আর নাই, যে পানিটা আর পার্কুলেশন হওয়ার সুযোগ নাই। এখন এই পানিটুকু যেগুলো হবে সেগুলো হলো ইভাপোরেশন হতে পারে অথবা প্ল্যান্ট আপটেক করতে পারে। বোঝা গেল? তাহলে গ্র্যাভিটেশনাল, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সে আমার এই পরিমাণ ইরিগেশন আসলে দিয়ে কোনো কাজ নাই। কারণ এই যে পানি, যেটা এই পানিগুলো কিন্তু প্ল্যান্টও নিতে পারবে না, বা এটা কিন্তু সয়েলও ধরে রাখতে পারবে না, আননেসেসারি। এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে চলে যাবে এবং একসময় এই ফিল্ড ক্যাপাসিটিতে চলে আসবে। এখন ফিল্ড ক্যাপাসিটি থেকে এই পানিগুলো পরবর্তীতে তুমি যদি সয়েল এক্সপোজড রাখো তাহলে এটা ইভাপোরেশন হয়ে যাবে। যদি এখানে প্ল্যান্ট গ্রো করে তাহলে প্ল্যান্ট আপটেক করবে এবং সেটা ট্রান্সফায়ার করবে, এবং সাথে পাশাপাশি ইভাপোরেশন হবে, সেটাকে আমরা টোটাল প্রসেসটাকে বলছি ট্রান্সপিরেশন। তো সেই অবস্থায় চলে যাবে। এখন এইটা উইল্টিং ময়েশ্চার লস হতে হতে একটা সময় চলে আসবে। এখন দেখো এই যে পার্টিকেলের গায়ে খুবই কম পরিমাণে পানি, এবং এইটার পানির যে এই পার্টিকেলটা যত ময়েশ্চারটা কমতে থাকবে, এই ময়েশ্চার গুলোকে পার্টিকেল গুলো আরো শক্তভাবে বাইন্ডিং করে ফেলবে। বুঝতে পারছো? তখন এই যে বাইন্ডিং ফোর্স, এই পানিটুকু যেটুকু আছে, এই যে ডার্ক ব্লু যেটা, এইটাকে কিন্তু প্ল্যান্ট আর তার যে সাকশন ফোর্স সেইটা দিয়ে কিন্তু আর সে উপরে তুলতে পারে না। হ্যাঁ, তখন কিন্তু এই এখন প্রশ্ন হলো, সয়েলে কিন্তু স্টিল দেয়ার ইজ সাম ময়েশ্চার লেফট, কিন্তু দিস ময়েশ্চার ক্যানট বি আপটেকেন বাই দি প্ল্যান্ট বিকজ ইট ক্যানট সারপাস দি অ্যাট্রাকশন বিল্ড বাই দিস পার্টিকলস। ঠিক আছে? এই প্ল্যান্টের যে সাকশন ফোর্স এটা কিন্তু এটাকে সারপাস করতে পারে না, এটাকে ওভারকাম করতে পারে না, যার ফলে প্ল্যান্ট নিতে পারে না তখন সয়েলটা। তখনই কিন্তু প্ল্যান্টটা উইল্টিং এ চলে যাবে। হ্যাঁ, উইল্টিং এ চলে যাবে, তখন প্ল্যান্ট আর পানি যখন নিতে পারবে না তখন উইল্টিং পড়ে যাবে। মাটির আসলে উইল্টিং পয়েন্ট নাই, গাছেরই উইল্টিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে উইল্টিং পয়েন্ট বলতে গেলে প্ল্যান্ট যে সময় আর প্ল্যান্ট নিতে পারবে না, হ্যাঁ, প্ল্যান্ট যে সময় আর সয়েল ময়েশ্চার টানতে পারবে না, সেই সময়টাকে বলা হবে আমার উইল্টিং পয়েন্ট। বোঝা গেল প্রসেসটা তাহলে কিভাবে যাচ্ছে? এখন এই পানিটুকু কিন্তু তুমি রিমুভ করতে পারো। এটা কিভাবে রিমুভ করা যাবে বলো তো? তুমি যদি ওভেন ড্রাই করে। হ্যাঁ, ওভেন ড্রাই, তুমি যদি ফিল্ড থেকে নিয়ে এসে যদি এটা ওভেনে ড্রাই করো তাহলে কিন্তু এটা তখন চলে যাবে। ওভেন ড্রাই করার পরেও কিন্তু কিছু পানি কিন্তু স্টিল এটা ইয়েতে থাকে, যেটা স্ট্রাকচারাল ওয়াটার বলে, সেটা কিন্তু তুমি কখনোই রিমুভ করতে পারবে না। হ্যাঁ, সেটা অন্য কথা, কিন্তু ওভেন ড্রাই করলে এই পানিগুলো চলে যাবে, তখন আমরা বলবো যে ময়েশ্চার আর নাই। এইটা হলো কথা। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে পরের স্লাইড গুলো একটু কম্পারেটিভলি ইজি লাগবে বা হয়তো একটু কমফোর্টেবল লাগবে। এখন এইটা একটু খুব খেয়াল করে দেখতে হবে, এইটাতেও আরেকটা কনসেপচুয়াল বিষয়। এটা যদি বুঝতে পারো তাহলে ইরিগেশন স্কেজুলিং এর জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ওই যে ফিগারটা আমি আগের স্লাইডে দেখালাম, এটা মনে করো টোটাল 100% একটা, আমি জাস্ট একটা বার ডায়াগ্রাম তৈরি করেছি। 100% তুমি যদি এটা চিন্তা করো, এখানে 100%, এই যে এখানে হলো 0%। আচ্ছা, এটা সয়েল ময়েশ্চারের ক্ষেত্রে আমি বুঝেছি। এখন দেখো এই যে তিনটা পয়েন্ট এখানে দিয়েছি, এখানে হলো স্যাচুরেশন, তারপরে এখানে হলো ফিল্ড ক্যাপাসিটি, এই লেভেলটা, এগুলোর কথা পরে বাদ দেই, আর এখানে হলো ওভেন ড্রাই কন্ডিশন। এই তিনটাই তো আমরা আগের স্লাইডে দেখলাম, তাই না? স্যাচুরেশন, ফিল্ড ক্যাপাসিটি আর ওভেন ড্রাই কন্ডিশন। আচ্ছা, এখন স্যাচুরেশনের এই যে স্যাচুরেশন থেকে ফিল্ড ক্যাপাসিটিতে আসা পর্যন্ত যে ময়েশ্চারটুকু আছে সয়েলের মধ্যে, এটাকে আমরা কি বলছি? গ্র্যাভিটেশনাল ওয়াটার, র্যাপিড ড্রেনেজ। এটা খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাবে। তুমি ফ্লাড ইরিগেশন দেওয়ার 2 দিন পরে গিয়ে দেখবে যে জমিটা কিন্তু গতকাল যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর নাই, অনেক পানি কিন্তু চলে গেছে। আসলে এটা পার্কুলেশন হয়ে গেছে, গ্র্যাভিটেশনাল ওয়াটার, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স এটাকে টান দিয়ে নিচে নিয়ে চলে গেছে। আচ্ছা, এইটুকু প্ল্যান্টের জন্য এই ময়েশ্চারের আসলে এটার কোনো ফাংশন নাই, এটা সে নিতে পারে না। আচ্ছা,
এইবার ফিল্ড ক্যাপাসিটি থেকে এই যে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, যে পয়েন্টটা আমি বললাম, সেই পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট এইটুকু কি বলছে, ক্যাপিলারি ওয়াটার স্লো ড্রেনেজ। এটাও কিন্তু ড্রেনেজ হয়। আমি আগের স্লাইডে যদি আবার ফিরে যাই, এই যে ক্যাপিলারি কাকে বলে, ক্যাপিলারি বলে এই যে প্ল্যান্টের ফাঁকে ফাঁকে তোমার যে স্পেস থাকে একটা, এই স্পেসটাকেই কিন্তু যখন এটা একটা কন্টিনিউয়াস, তুমি যদি একটা টিউব বা একটা কলাম হিসেবে ধরো, সেটাকে ক্যাপিলারি বলে। ক্যাপিলারিটা আমি আসলে বোর্ড হলে হয়তো বোঝাতে পারতাম, কিন্তু এখানে বোঝানো যাচ্ছে না। ক্যাপিলারি বলতে গেলে একটু যদি তোমাকে আমি বুঝাই, যে তুমি ইরিগেশন দেওয়ার পরে হঠাৎ করে দেখবা যে একদিন দুদিন পরে মাটিটা ফেটে গেছে। ফেটে গেছে কেন? ফেটে গেছে, এবং এই ফাটাটা কিন্তু শুধু সারফেস না, এই ফাটাটা কিন্তু একেবারে বেশ খানিকটা নিচ পর্যন্ত, কারণ ওই ফাটলটা দিয়েই তোমার পানিগুলো আসলে লস হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে। তো ওই ওই ফাটল, ওইটাকে বলা হয় ক্যাপিলারি। হ্যাঁ, তার মানে ক্যাপিলারি হলো সয়েল স্পেসের একটা কন্টিনিউয়াস একটা কলাম যদি তুমি চিন্তা করো, বা কন্টিনিউয়াস একটা লাইন যদি চিন্তা করো, সেটাকে ক্যাপিলারি বলা হচ্ছে। তাহলে এই যে এই ওয়াটার গুলোকে আমরা বলতেছি ক্যাপিলারি ওয়াটার। হ্যাঁ, এই ক্যাপিলারি ওয়াটার গুলো কি, দে আর সাবজেক্টেড টু ভেরি স্লো ড্রেনেজ। এরাও ড্রেনেজ হয়, কিন্তু আস্তে আস্তে হয়। তাহলে ওখানে ওই ওয়াটারটুকু ড্রেনেজ হচ্ছে, প্লাস কিন্তু প্ল্যান্ট আপটেক করতেছে। আচ্ছা, তারপরে ওই পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের পরে এই যে এই এই স্টেজে গিয়ে যেটা হবে, এই স্টেজের পরে বাকি স্টেজ যেটা থাকবে আমি দেখাই। পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের পর থেকে এই যে অরেঞ্জ কালারের যে এই এই পোর্শনটুকু আমি যদি বলি, এইটুকু আমরা ওভেন ড্রাই কন্ডিশন পর্যন্ত। ওভেন ড্রাইয়ের পরে তো আর কোনো ময়শ্চার নাই। এখানে এইটুকু বলতেছি আমরা হাইগ্রোস্কোপিক ওয়াটার, নো ড্রেনেজ। এইটুকু কিন্তু কোনো ড্রেনেজ হবে না, কারণ তোমার হলো সাকশন গ্র্যাভিটেশনাল ফোর্স এই জায়গায় কাজ করতে পারবে না। এটা তো প্ল্যান্টও নিতে পারবে না, ইভেন এটা গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করতে পারবে না, যার ফলে ওই ওই ওয়াটারটুকু কিন্তু আসলে ওভেন ড্রাই করা ছাড়া এটুকু আর যাবে না। হাইগ্রোস্কোপিক ওয়াটার আমরা এটুকু বলতেছি। তাহলে আমার প্ল্যান্ট আসলে কোন ময়শ্চারটুকু আমার নিতে পারে, আমরা যদি এখন খেয়াল করি, টোটাল যে আমরা 100% ময়শ্চার দেখলাম, তাহলে বা এটা একটা ময়শ্চারের 100%ও বলতে পারি এবং স্টেজও বলতে পারি। তাহলে কোন স্টেজের ময়শ্চার আমার প্ল্যান্টের জন্য আসলে আপটেক করতে পারে? এই যে ফিল্ড ক্যাপাসিটি থেকে শুরু করে পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত এই ময়শ্চারটুকু, এই যে আমরা এই যে ব্লু কালারের যে ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট প্যারেনথেসিস যেটা বুঝিয়েছি, এই ক্যাপিলারি ওয়াটার স্লো ড্রেনেজ, এই ওয়াটারটুকুই কিন্তু আসলে প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল, এবং প্ল্যান্ট এটাই কিন্তু আসলে ইউজ করে, এটাই ট্রান্সফায়ার করে, এটাই ইভাপোট্রান্সপিরেশন হয়। এটুকু যদি এটুকু বুঝছো কিনা, না বুঝলে এটুকু তো আবার বোঝানোর বিষয় আছে। একটু কেউ একজন দুজন একটু রেসপন্স করো আমাকে। জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু প্ল্যান্টে কিন্তু এইটুকু ওয়াটার কিন্তু নিতে পারতেছে। এখন এইটুকু ওয়াটার যখন নেয় প্ল্যান্টের জন্য, মনে করো তুমি ইরিগেশন দিলা, আজকে এখানে ইরিগেশন দিলা, তাহলে ইরিগেশন, ফ্লাড ইরিগেশন দেওয়ার পরে কি হলো, সয়েল স্যাচুরেশন লেভেলে চলে গেল, বা যে কোনো ইরিগেশন দিলে স্যাচুরেশন লেভেলে চলে গেল। 2 দিন পরে ফিল্ড ক্যাপাসিটিতে পৌঁছে গেল সয়েল। তারপরে প্ল্যান্ট আপটেক করতেছে, ইভাপোরেশন হচ্ছে বা ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে। হতে হতে তুমি কি একেবারে পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত সয়েল ময়েশ্চারকে যেতে দিবা? না স্যার, দিলে তো গাছ রাইট, মরে কারণ যাবে। পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে যদি তুমি যেতে দাও, জাস্ট দিস ইজ এ ম্যাটার অফ, কি বলবো, 1 ডে অর 1 আওয়ার, এটা যদি পাস করে, তাহলে প্ল্যান্ট কিন্তু পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট মানে হলো যেই পয়েন্টে প্ল্যান্টকে আর ফেরানো সম্ভব হবে না। এমনি প্ল্যান্ট যদি ময়শ্চার সাফার করে, তাহলে সে কি হয়, সে উইল্টিং হয়, নেতিয়ে যায়। তোমরা যদি খুব সানলাইট, যেদিন খুব বেশি সূর্যের তাপ হয়, সেদিন গিয়ে তোমরা যদি একটা প্ল্যান্টকে ইয়ে করে দেখবা যে পাতাগুলো একটু ঢলে পড়েছে, হ্যাঁ, উইল্টিং হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট না। তুমি যদি আবার ময়শ্চার দাও, আবার ইরিগেশন দাও, আবার কিছুক্ষণ পরে দেখবে যে প্ল্যান্ট গুলো আবার ওই যে টার্গেট হয়ে গেছে, আবার পাতাগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেছে। তো পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হলো ওই পয়েন্ট, যে পয়েন্টের পরে তুমি ইরিগেশন কেন পুরো সমুদ্র পানি এনে দিলেও প্ল্যান্ট আর আপটেক করতে পারবে না, বা প্ল্যান্ট আর ওই অবস্থায় ফিরে আসতে পারবে না। তার মানে এটা সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, সে আর আগের মতো রিভাইভ করতে পারবে না। তাহলে তুমি কিন্তু ওই পর্যন্ত যেতে দিতে চাও না প্ল্যান্ট, মানে ইয়েতে সয়েল ময়শ্চারকে, তাহলে ওই পর্যন্ত পৌঁছতে দিতে চাও না, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত। তার আগেই কিন্তু আমাকে সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। বোঝা গেল এইটুকু? তাহলে ফিল্ড ক্যাপাসিটি থেকে শুরু করে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত প্ল্যান্ট সয়েল ময়শ্চার আপটেক করতে পারে, কিন্তু আমরা সয়েলের ময়শ্চার আমরা পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত পৌঁছতে দেব না, তার আগে আবার ইরিগেশন দিতে হবে যেন প্ল্যান্ট সাফার না করে। তাহলে এইটা কতক্ষণ আগে দিবা, কতক্ষণ আগে দিবা? এই যে এইটুকু যদি তুমি 100% ধরো, এই যে ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট,
এইটুকুকে যদি তুমি 100% ধরো যে এইটুকু তার অ্যাভেলেবল ওয়াটার, তাহলে এই অ্যাভেলেবল ওয়াটার কতটুকু শেষ হলে, আমরা এটাকে বলি ইরিগেশনের টার্মে বলি ডিপ্লিশন। ডিপ্লিশন মানে হলো নিঃশেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে কতটুকু শেষ হওয়া পর্যন্ত তুমি অ্যালাউ করবা, মানে কতটুকু শেষ হতে দিবা। সাধারণত এটা আমরা বলি যে 70% যাওয়ার পরে আমরা ইরিগেশন দিব। তার মানে 30% আমি হাতে রেখে দিচ্ছি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের আগেই আমি 30% আগেই আমি এটাকে ইয়ে করে দেবো, ইরিগেশন দিয়ে দিব। কোনো কোনো ক্রপ, আবার কোনো কোনো অ্যাগ্রোনমিস্ট বা কোনো কোনো ক্রপের ক্ষেত্রে বলে যে না 30% না, এটা 50% ডিপ্লিশন হওয়ার পরে, 50% চলে যাওয়ার পরে তুমি আবার আর একটা ইরিগেশন দাও। ঠিক আছে, তাহলে এই যে এখানে এই জিনিসটা আমি বুঝিয়েছি। দেখো এখানে একটু ইকুয়েশন, জিনিসটা কঠিন ভাবার কিছু নাই। ডাব্লিউটি হলো ওয়াটার অ্যাভেলেবল টু প্ল্যান্ট, তার মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই টোটাল এই ইয়েলো এবং এই যে যে কিয়ান কালার যেটা। আচ্ছা, ডিএস হলো ওয়াটার ম্যানেজড বাই ইরিগেশন স্কেজুলিং, তার মানে আমি এই যে এই ওয়াটারটুকু যেটা এই যে যেটা হলো ডাব্লিউটিবি ডাব্লিউডিএস, ওয়াটার অ্যাভেলেবল টু প্ল্যান্ট আন্ডার স্ট্রেস কন্ডিশন। এই যেটুকু যেটা নীল কালার, যেটা আকাশী কালার, এইটুকু প্ল্যান্ট অ্যাভেল করতে পারে, কিন্তু সেটা প্ল্যান্ট স্ট্রেস কন্ডিশনে পড়ে যাওয়ার চান্স আছে, আমি ওই পর্যন্ত যেতে দেবো না, এইটুকুকে আমি হাতে রাখবো। তার মানে আমাকে কিন্তু ইরিগেশন আমাকে এইটুকুই আসলে, এই যে বলছে ওয়াটার ম্যানেজড বাই ইরিগেশন স্কেজুলিং, এইটুকুর মধ্যে আমাকে ইরিগেশন দিতে হবে, এইটুকুর মধ্যে আমাকে স্যাচুরেশন লেভেলে তো ওয়াটার অ্যাভেলেবল, কিন্তু প্ল্যান্ট এটা আপটেক করতে পারে না কেন? পারে, কিন্তু সেটা খুবই মানে খুব কুইকলি এটা ডিপ্লিট হয়ে যায়, জন্য প্ল্যান্টের ওইটা কোনো মানে কতক্ষণ তুমি ইরিগেশন দেওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ইয়ে হয়ে যাবে, কতটুকু পানি নিবে, অ্যাভেলেবল করতে পারে না তা না, মানে ওই ওয়াটারটা কিন্তু এত বেশি মানে মানে ভালনারেবল, গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে টান দিয়ে নিয়ে চলে যায়, করতে পারে না তা না, কিন্তু সেইটা আসলে খুবই কম সময়ের জন্য, এটা কিন্তু তোমার কি বলবো যে এটা দিস ইজ নট সিগনিফিক্যান্ট। এই যে ইয়েটা আমি এখানে বারটা হয়তো অনেক বড় দেখানো হচ্ছে, এটা টোটাল ওয়াটারের পরিমাণ, কিন্তু এই বেশিরভাগ ওয়াটারটা কিন্তু খুব কুইকলি চলে যায়, মানে টাইমের হিসাবে যদি তুমি চিন্তা করো, মানে এটা 1 ঘন্টা 2 ঘন্টার মতো হতে পারে। তো এইটুকুর মধ্যে আসলে প্ল্যান্ট খুব একটা ইয়ে করতে পারে না, বা যেটুকু নেয় সেটুকু আসলে ইনসিগনিফিক্যান্ট, ওই জন্য ওইটাকে আমরা গোনায় ধরি না। আমরা আসলে আমাদের বেসিক যে ইয়েটা, সেটা হলো ফিল্ড ক্যাপাসিটি থেকে শুরু করে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত, এইটুকুই। আচ্ছা, এইটাকে আচ্ছা এখন যদি আমি বলি, মনে করো এই জায়গায় ইরিগেশন দিলাম, দেওয়ার পর খুব কুইকলি ফিল্ড ক্যাপাসিটি চলে আসলো। এখন ফিল্ড ক্যাপাসিটিতে আসার পর এটা মনে করো আজকে 0 ডে বা 1 ডে, এইটা তুমি হলো এইটুকু মনে করো যে আমি এখন যদি সেন্টিমিটারে হিসাব করি, এখন মনে করো যে 10 সেন্টিমিটার পানি এখানে আছে, তুমি খেয়াল করে দেখো ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত যেতে 10 সেন্টিমিটার পানি আছে সয়েল কলামের মধ্যে মনে করো। এখন আমার অ্যালাউয়েবল সয়েল ডিপ্লেশন, অ্যালাউয়েবল মানে আমি কতটুকু আমি এই পানিটাকে ইভাপোট্রান্সপিরেশন হতে দিব ইরিগেশন দেওয়ার আগ পর্যন্ত, সেটা আমি বললাম যে 50%। প্রতিদিন 1 সেন্টিমিটার করে পানি ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে লস হচ্ছে। তাহলে আজকে যদি আমি ইরিগেশন দিই, নেক্সট ইরিগেশন কবে দেব? 5 দিন পরে। 5 দিন পরে, এক্স্যাক্টলি। এই তো ইরিগেশন স্কেজুলিং হয়ে গেল, এটা ইরিগেশন স্কেজুলিং। তাহলে তার মানে 10 সেন্টিমিটার পানি ছিল, প্রতিদিন 1 সেন্টিমিটার করে পানি যাচ্ছে, কিন্তু আমি 10 দিন পর্যন্ত কিন্তু ওয়েট করব না। 10তম দিন আমি বলছি যে এর 50% অ্যালাউয়েবল সয়েল ওয়াটার ডিপ্লিউশন, 50% কে আমি অ্যালাউ করব ডিপ্লিশন হওয়ার জন্য, প্ল্যান্ট আপটেক করুক, তখনই আমি ইরিগেশন দেবো। তার মানে আমার 5 সেন্টিমিটার কিন্তু আসলে আমার ইউজেবল, 5 সেন্টিমিটার আমাকে হাতে রেখে দিতে হবে। তাহলে 5 সেন্টিমিটার যদি হাতে রেখে দেই, 5 সেন্টিমিটার যদি আমার অ্যালাউয়েবল, যদি আমার মানে ইউজেবল ওয়াটার হয়, প্রতিদিন 1 সেন্টিমিটার করে যদি ইভাপোট্রান্সপিরেশন হয়, আজকে যদি ইরিগেশন দেই, 5th ডেতে আমাকে আবার ইরিগেশন দিতে হবে। এইটাই হলো আমার ইরিগেশন স্কেজুল। এটা নির্ণয় করা হবে কিভাবে যে 1 সেন্টিমিটার কমলো না 2 হ্যাঁ, দ্যাটস দ্য সেন্টিমিটার পয়েন্ট। কমলো? হ্যাঁ, ওইটাই হলো পরের স্লাইড গুলো। এইটুকু কিন্তু খুব ইজি, এই যে আমরা যে এটা বললাম, প্রত্যেকটা ইরিগেশন স্কেজুলিং এর বেসিস হলো এইটা, যে এই যে তোমার এই এটা আমি যে এতক্ষণ যে পয়েন্টটা বললাম। হ্যাঁ, এখন তুমি যে কথাটা বলছো যে এইটা, যে আসলে স্যার প্রতিদিন যে 1 সেন্টিমিটার করে পানি যাচ্ছে, সেইটা হলো তো আসলে ইটি, তাই না, ইভাপোট্রান্সপিরেশন। সেইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আবার হলো সয়েলে যে আমার 10 সেন্টিমিটার পানি আছে, সেটাই বা আমি কিভাবে ক্যালকুলেট করব, তাই না? তাহলে এই ক্যালকুলেশন গুলোর বিষয় আছে, এইটাই আমরা পরবর্তীতে স্লাইড গুলোতে আমরা আলাপ করব। এবং ইভাপোট্রান্সপিরেশন
তাহলে আমি কি পরের স্লাইডে যেতে পারি না? এইটুকু বুঝলে কিন্তু ইরিগেশন স্কেজুলিং এর জন্য কিছু ক্যালকুলেশনও থাকে, খুব ইজি হয়ে যায় এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়। আচ্ছা, এই জায়গায় দেখো এখন আরেকটা জিনিস আমি এখানে দেখতেছি, আমরা একটা জিনিস একটা বলি যে রুট জোন বলি প্ল্যান্টের, বা অ্যাক্টিভ রুট জোন বলি, কখনো কখনো এটাকে রাইজোস্ফিয়ার টার্মও বলা হয়। হ্যাঁ, তো রাইজোস্ফিয়ার টার্ম বা রুট জোন বলতে গেলে আসলে কোনটুকুকে বোঝাই আমরা, এটা অনেকেই বোটানিস্ট, অ্যাগ্রোনমিস্ট এদের মধ্যে একটু থাকে অনেক সময়। কেউ বলে একেবারে যে রুট, আসলে রুটের যেখান থেকে জিরো থেকে, এটা কলার রিজিয়ন বা নেক রিজিয়ন বলি আমরা, সয়েল থেকে যেখান থেকে তোমার রুটটা ইনিশিয়েট করতেছে, ওখান থেকে একেবারে দেখো শেষ পর্যন্ত রুট ডেপথ, একেবারে এই পর্যন্ত রুট ডেপথ, তাহলে 0 থেকে 100% পর্যন্ত। আচ্ছা, এখন প্ল্যান্ট ওয়াটার এই টোটালটা হলো রুট জোন, যেটুকু তার হলো হ্যাঁ বলো। না, সেন্টিমিটারে বলতে হবে অ্যাক্টিভ রুট জোন। আমি এখানে জাস্ট রুট ডেপথটা বোঝানোর জন্য বুঝিয়েছি, এই ডান পাশে যে স্টেটমেন্টটা আছে সেটা বোঝানোর জন্য আমার কিন্তু এই রুট ডেপথ এখানে পার্সেন্ট হিসেবটাতে দেওয়া ছিল। আচ্ছা, এখন দেখো এই যে এই পাশে বলা হচ্ছে, তুমি যদি সেন্টিমিটারে চিন্তা করো, 0 থেকে মনে করো 30 সেন্টিমিটার, এখানে বলছে দেখো এই পাশে ওয়াটার আপটেক, এই যে নিচের যে 75% থেকে 100% রুট ডেপথ যেটা আছে, এইটুকু মানে 25%, তাই না? নিচের একেবারে লোয়েস্ট 25% রুটের যে অংশ, সেটা দিয়ে মাত্র 10% ওয়াটার আপটেক করতেছে। আবার তারপরে তার উপরে 75 থেকে তার মানে 50%, তার মানে 25%, এটা 20% করতেছে। এবং এই যে নিচে থেকে 50 থেকে 25% পর্যন্ত, এই 25% 30%, তার মানে আমি বলতেছি যে রুটের ঘনত্ব দিয়ে বা রুটের অ্যাক্টিভিটিস কিন্তু সব জায়গায় কিন্তু সমান না। এটুকু বোঝানোর জন্য আসলে এই পার্সেন্টটা বোঝানো হয়েছে, সব জায়গায় সমান না। এই জায়গাটাতে খেয়াল করে দেখো যে একেবারে যেটা সারফেস লেভেলের দিকে যেটা, সেখানে হলো কিন্তু ওয়াটার আপটেক এই রুটগুলো বেশি করতেছে, তারপরের রুটগুলো একটু বেশি কম করতেছে, তার রুট কম করতেছে, তার চেয়ে কম করতেছে। এখন বলতেছে প্ল্যান্ট রুট আপটেক 70% ওয়াটার ফ্রম দি টপ 50%, এটা বোঝানোর জন্য এই পার্সেন্ট আমি বুঝিয়েছি। দেখো 70% ওয়াটার, এই যে 30 আর 40 যদি যোগ করো, সেটা কিন্তু এই যে টোটাল রুট জোনের 50% এর মধ্যেই কিন্তু যে যে রুট গুলো আছে বা রুট হেয়ার আছে, এটা দিয়েই কিন্তু তার টোটাল যে সয়েল ময়েশ্চার রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু 70% সে কিন্তু কভার করতে পারছে। এই জন্য দিস রিজিয়ন অফ রুট ইজ কল্ড রুট জোন। এই জন্য আমি বলতেছি যে এটা নিয়ে একটু কনফিউশন আছে, কোথাও কোথাও এটাকে রুট জোন বলতে গেলে বলে যে না, পুরাটা যে জায়গায় রাইজোস্ফিয়ার সেটাই হলো রুট জোন, যেখান পর্যন্ত রুটের ব্যাপ্তি আছে। কিন্তু আমরা ইরিগেশনের ভাষায় বলতেছে যে না, পুরাটা একটা রুট হয়তো এই পর্যন্ত চলে গেছে, কিন্তু ওখানে তার ময়েশ্চার ইয়েটা আপটেক খুবই কম, ওইটাকে আমি অ্যাক্টিভ রুট জোন হিসেবে নিব না। বলা হচ্ছে যে plant root uptake 70% water from the top 50% of the root zone, তার মানে এইটুকুকে বলা হচ্ছে অ্যাক্টিভ রুট জোন বা রুট জোন ইরিগেশনের ভাষায়। বোঝা গেল? ওকে, এবার ইভাপোট্রান্সপিরেশন কি, এটা নিয়ে আমরা আগেও অনেক কথা বলেছি। ইভাপোট্রান্সপিরেশন হলো আসলে ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন। ইভাপোরেশন হলো যে এই যে একটা ফিগার এখানে দেখিয়েছি, যে তুমি যদি প্ল্যান্ট গ্রো করে, ইভেন উইদিন দি প্ল্যান্ট বা বিটুইন প্ল্যান্টস, বিটুইন প্ল্যান্ট, একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের মাঝখানে যে সয়েলটা এক্সপোজড থাকে, সেখান থেকে কিন্তু সরাসরি ময়েশ্চার কিন্তু তোমার ইভাপোরেশন হয়, আর প্ল্যান্টের মাধ্যমে তো ট্রান্সপিরেশন হয়। তাহলে এই টোটাল একটা ফিল্ডের মধ্যে এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, টোটাল লসটাকে বলা হচ্ছে ময়েশ্চারের। ইভাপোট্রান্সপিরেশন ইরিগেশন স্কেজুলিং ইউজেস ক্রপ ইটি estimates to determine an irrigation amount and timing. আচ্ছা, এটা আগের স্লাইডে আমরা এটুকু বললামই। ইজ ইরিগেশন রিপ্লেস দি ওয়াটার ইউজড বাই ক্রপ দ্যাট ইজ ইটি সিন্স দি লাস্ট ইরিগেশন। আচ্ছা, এটা আমার মনে হয় খুব বেশি এখানে ইয়ে করার কাজ নেই। এখন এই যে এই জায়গাতে আসো, ইভাপোট্রান্সপিরেশন কিভাবে মেজার করা হয়, এইটা একটা বিরাট কর্মযজ্ঞ এবং এটা নিয়ে অনেক অনেক মেথডস আছে। আমরা তো এর আগে ইরিগেশন স্কেজুলিং এর মেথড পড়েছিলাম বা ইরিগেশন কিভাবে দিতে হবে, কিন্তু আমরা বললাম যে ইভাপোট্রান্সপিরেশন মেথড যেটা বা ইভাপোট্রান্সপিরেশন বেসড ইরিগেশন স্কেজুলিং মেথড, সেটা হলো ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং এটা মোর প্রিসাইজড। কিন্তু এই ইভাপোট্রান্সপিরেশন যেটা আমি বললাম যে প্রতিদিন সয়েল থেকে 1 সেন্টিমিটার পানি ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে ফর এক্সাম্পল, এইটা কিভাবে তুমি ডিটারমিন করবা, এইটার অনেকগুলো মেথড আছে, প্রত্যেকটা মেথডস এর মেরিটস এবং ডিমেরিটস আছে।
আমরা সবগুলো মেথডে আমরা আমাদের পক্ষে সম্ভব না পড়া, আমরা জাস্ট শুধু নামগুলো জানি। ইনডিরেক্ট মেথড আছে যেগুলো, সেগুলো হলো রেফারেন্স ক্রপ মেথড, রিয়েল টাইম অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড। আমি ডিটেলে যাব না। রিয়েল টাইম মানে হলো সরাসরি মানে একেবারে যে মানে মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড যে ডাটাটা না হয় সেটাকে রিয়েল টাইম বলে। আর হিস্টোরিক্যাল হলো যে তুমি সেকেন্ডারি ডাটা কোথাও থেকে কালেক্ট করলা, যে ওই বছর ওই জেলাতে এতটুকু পানি, ও ইভাপোট্রান্সপিরেশন রেট এতটুকু ছিল, এটাকে বলে হিস্টোরিক্যাল ডাটা। প্যান ইভাপোরেশন মেথড, তোমরা যদি ওয়েদার স্টেশনে কখনো গিয়ে থাকো তাহলে এটা দেখবা যে প্রত্যেকটা ওয়েদার স্টেশনে একটা প্যান বা একটা হলো তোমার একটা বালতি বা একটা ইয়ের মতো একটা কি বলবো যে একটা প্যানের মতো রেখে দেয়, এবং সেখানে পানি থাকে, একটা স্কেল থাকে, প্রতিদিন কতটুকু পানি ইভাপোরেশন হচ্ছে। বাট দ্যাট ইজ অনলি ইভাপোরেশন, নট ইভাপোট্রান্সপিরেশন। এটা হলো শুধুমাত্র ইভাপোরেশন, ওপেন সারফেস থেকে কতটুকু ইভাপোরেশন হচ্ছে। ক্লাস হচ্ছে। আচ্ছা, তারপরে হলো 3 নাম্বার হলো ক্যাচমেন্ট ওয়াটার ব্যালেন্স মেথড। এইটা ক্যাচমেন্ট ওয়াটার ব্যালেন্স মেথড, এটা হলো আসলে তোমার হিলি এরিয়াতে ক্যাচমেন্ট বলতে গেলে একটা একটা পাহাড়ের দুই ধারে, একটা পাহাড়ের ঢালুতে যতটুকু মানে একটা নদী যদি যায়, সেখানে বৃষ্টি পড়লে কোন এরিয়ার পানি ওই নদীতে গড়ায়, এটা একটু টেকনিক্যাল টার্ম আছে অনেক সময় ক্যাচমেন্ট, অনেকে হয়তো এটার সাথে পরিচিত থাকবা। তো এটা আমাদের এখানে খুব দরকার কিছু না। এনার্জি ব্যালেন্স মেথড। বি নাম্বার হলো এক্সপেরিমেন্টাল মেথডস মধ্যে রিমোট সেন্সিং মেথড এবং এডি কোভিরিয়েন্স মেথড। এডি কোভিরিয়েন্স মেথডও খুব এটা চলে, তবে এডি কোভিরিয়েন্স অনেক জটিল ক্যালকুলেশন। সি নাম্বার আছে বাই ইউজিং হাইড্রোমেট্রোলজিক্যাল ইকুয়েশনস। এইগুলো হলো পুরোটাই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, পেনম্যান ইকুয়েশন, পেনম্যান মন্টেট ইকুয়েশন, ব্ল্যান্ডলি-ক্রিজল ইকুয়েশন। এইগুলো হলো আমার মানে আমি যতটুকু তোমার লিটারেচার সার্চ করে পেয়েছি, আসলে আমরা এগুলো কখনো আমাদের এখানে করাই না বা আমরা ইয়ে করি না, এটা সম্ভব না। এইগুলো হলো মেথড তোমার ইভাপোট্রান্সপিরেশন এস্টিমেট করার। এখন আমরা যেটা করি সেটা হলো রেফারেন্স ক্রপ মেথড ফর ইভাপোট্রান্সপিরেশন। এই যে রেফারেন্স ক্রপ মেথড যেটা, এইটা কিন্তু আমরা আসলে বেশি ইউজ করা হয় আমাদের দেশের মতো। ইভেন আমাদের এখানে যে ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট আছে এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, তারাও এটা দিয়ে করে। এবং এটা কিভাবে করে? রেফারেন্স ক্রপ মেথড ফর ইভাপোট্রান্সপিরেশন। একটু কি বোঝানোর চেষ্টা করি, তার আগে একটা টার্ম জানা দরকার, সেটা হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বা পিইটি। পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বলো স্যার। ক্যাপিলারি ওয়াটার কি আসলে ইভাপোরেট হয়? ক্যাপিলারি ওয়াটারও ইভাপোরেট হয়, কিন্তু সেটা খুবই কম। ইভাপোরেট হয় সেটা খুবই কম। তুমি যদি ওই যে ইয়েতে যদি রেখে দাও, তুমি ফিল্ড ক্যাপাসিটির পরে যদি রেখে দাও, তারপরে তো ক্যাপিলারি ওয়াটার হয়ে যাচ্ছে। তো ক্যাপিলারি ওয়াটার ওই অবস্থায় তো থাকবে না। ইভাপোরেশন যদি তুমি ফাঁকা জমিও যদি রেখে দাও, কোনো প্ল্যান্টও যদি না ইয়ে করো, সেটাও কিন্তু জমি শুকিয়ে যাবে। তার মানে ক্যাপিলারি ওয়াটারও ইভাপোরেশন হয়। থ্যাংক ইউ স্যার। Potential evapotranspiration is the rate, একটা অফ বাদ দিয়েছে, potential evapotranspiration is the rate, এখানে অফ হবে, of evapotranspiration of a short green crop। এখানে স্পেশালি বলা হয়েছে গ্রাস। শর্ট গ্রিন ক্রপ মানে খুব শর্ট স্ট্যাচার যে বা শর্ট হাইট যে গ্রিন ক্রপ, সেটা মনে করো পুরো একটা জমি দখল করে রাখছে, একবারে পুরো 100% কভার করে রেখেছে। মনে করো যে আমরা কি বলতে পারি যে আমাদের দুর্বা ঘাস হতে পারে, কিন্তু দুর্বা ঘাস সাধারণত ইউজ করা হয় না। দুর্বা ঘাস তো পুরাটা, যেমন আমাদের এখানকার ইউনিভার্সিটির যে লনটা দেখতেছো, এটা পুরা গ্রিন গ্রাস কাভার করে না, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এই গ্রাসটা তোমার এরকম এত শর্ট না, আর একটু মানে হাইট একটু বেশি হবে। ধরো মুথা বা বানিয়া গ্রাস, কিছু কিছু গ্রাস আছে যেগুলো হলো 1 ফিট বা এরকম হাইটের গ্রাস দিয়ে কাভার করা থাকে। এইরকম একটা সারফেস থেকে যতটুকু ইভাপোট্রান্সপিরেশন হয় সেটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। আবার পড়ি, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ইজ দি rate of evapotranspiration of short green crop or grass completely shading the ground of uniform height and with adequate water status in the soil profile। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট বলা আছে পটেনশিয়াল ইভাপোরেশন হওয়ার জন্য, বা কাকে বলবো, সেটা হলো যে একটা শর্ট স্ট্যাচার্ড গ্রাস বা একটা গ্রিন গ্রাস ক্রপ থাকতে হবে, যেটা সয়েল সারফেসকে কমপ্লিটলি কভার করবে। এবড়ো থেবড়ো না, এখানে একটা আছে ওখানে একটা আছে, একটু জমি ফাঁকা আছে তা না, পুরা ইউনিফর্মলি কভার করবে। এবং সেটা হলো ইউনিফর্মলি কভার করবে, এবং এই
এই প্ল্যান্টটা দিয়েই ওই সয়েলের যে ইয়েটাকে যে সারফেস সেটাকে শেড দিয়ে রাখবে। এবং কি হবে, এই সয়েলটাতে তোমার হলো পর্যাপ্ত ওয়াটার থাকতে হবে, তার মানে হলো এটা ফিল্ড ক্যাপাসিটিতে থাকতে হবে। তাহলে এই অবস্থায় ওই জায়গাটুকু থেকে যে পরিমাণ ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে সেটাকে বলছে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। এর চেয়ে বেশি তো ট্রান্সপিরেশন হতে পারে না। পটেনশিয়াল মানে আসলে কোনো কিছু ম্যাক্সিমাম ইয়াটাকে বোঝায়, যেটা পর্যন্ত হতে পারে, পারা যেতে পারে বা হতে পারে, সেটাকে বলে পটেনশিয়াল। কিন্তু সেটা পটেনশিয়াল কিন্তু সবসময় হয় না। আমরা বলি না যে তোমার মধ্যে কিন্তু খুব পটেনশিয়ালিটি আছে। পটেনশিয়ালিটি আছে মানে তুমি অনেক কিছু করতে পারো কিন্তু তুমি কিছু করো না, এটা হলো পটেনশিয়ালিটি। The potential evapotranspiration হলো the maximum amount of evapotranspiration that can happen or that can occur when a short green crop or grass completely covered the area and there is sufficient soil moisture. ওই অ্যামাউন্টকে আমরা বলবো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ম্যাক্সিমাম। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হয় না। কারণ ইভেন তুমি যদি ক্রপ ফিল্ডেও যাও, দেখো সব জায়গায় কিন্তু ইউনিফর্ম কিন্তু স্ট্যান্ড থাকে না প্ল্যান্টের ক্ষেত্রে। কোনো কোনো জায়গায় একটু ফাঁকা থাকে, ফাঁকার মাঝখানে কিন্তু উইড চলে আসে, উইড গ্রো করতেছে। কোনো এক জায়গায় দেখছে উইডও নাই, ক্রপও নাই, ওই জায়গায় সরাসরি কিন্তু ইভাপোট্রান্সপিরেশন, শুধুমাত্র ট্রান্সপিরেশন হচ্ছে। আবার তুমি সবসময় কিন্তু ফিল্ড ক্যাপাসিটিতে থাকতেছে না, অনেক সময় কিন্তু সয়েল ময়েশ্চার কন্ডিশন অনেক কমে যাচ্ছে। সয়েল ময়েশ্চার কন্ডিশন যখন অনেক কমে যাচ্ছে তখন কিন্তু ইভাপোরেশনও কম হচ্ছে, ট্রান্সপিরেশনও কম হচ্ছে, তখন ইভাপোট্রান্সপিরেশন কমে যাচ্ছে। তাহলে ওইটা হলো অ্যাকচুয়াল কন্ডিশন। আমি ফিল্ডে ইভাপোট্রান্সপিরেশন যেটা হবে সেটা হলো অ্যাকচুয়াল কন্ডিশন। কিন্তু পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হলো এটা কিন্তু একটা একেবারে আদর্শ একটা ফিল্ড আমরা যদি ধরি, এবং আদর্শ সয়েল ময়েশ্চার, এখানে পর্যাপ্ত সয়েল ময়েশ্চার আছে, সেখান থেকে যে পরিমাণ ট্রান্সপিরেশন হবে সেটা হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তাহলে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন ইজ or always or actual evapotranspiration should be or always less than the potential evapotranspiration. বোঝা গেল কি এটা? কেউ একটু রেসপন্স করো। আচ্ছা, ওপেন এ ভ্যালু, বলো। পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন মেজার করার সময় যদি গ্রাউন্ডটা ফুললি গ্রাস দ্বারা কভার থাকে, তাহলে তো স্যার এখানে ট্রান্সপিরেশনটা বেশি হবে ইভাপোরেশন থেকে। তাহলে স্যার এটা কিভাবে, মানে সর্বোচ্চটা কিভাবে মেজার করব? ট্রান্সপিরেশন বেশি হবে, হ্যাঁ। এইটাই মানে এইটাকেই বলা হচ্ছে, আমরা যেহেতু ইরিগেশনের অ্যাসপেক্টে চিন্তা করতেছি না এবং এটা ক্রপের অ্যাসপেক্টে চিন্তা করতেছি, এই জন্য আমরা কিন্তু তোমার হলো ওই রকম কন্ডিশনটাকেই চিন্তা করতেছি। কিন্তু একটু পরে গেলে তুমি বুঝবা যে বাস্তবে ওইটা কিন্তু হবে না। এটা আসলে ইভাপোট্রান্সপিরেশন যেটা, এটা কিন্তু আসলে থিওরিটিক্যাল একটা হলো তোমার একটা কনসেপ্ট। এই থিওরিটিক্যাল কনসেপ্টটাকে রেফারেন্স ধরে পরবর্তীতে বিভিন্ন ক্রপের ক্ষেত্রে তোমার ইভাপোট্রান্সপিরেশন ক্যালকুলেট করা হয়। কোনো একটা যদি তুমি ধরো, আদর্শ যদি একটা ধরো, যেমন হলো একজন আদর্শ মানুষ। একজন আদর্শ মানুষ বলতে গেলে একজন আদর্শ মানুষের সব গুণ থাকতে হবে। বাস্তবে কি এরকম থাকে? বাস্তবে থাকে না। আমরা ওইটাকে বলি টিপিক্যাল। টিপিক্যাল কন্ডিশন পাওয়া কিন্তু খুব মুশকিল, কিন্তু টিপিক্যালকে তোমার স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে জাজ করা হয়। এখানেও তাই, কিন্তু বাস্তবে কিন্তু তুমি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কোথাও হয় না, কিন্তু আমরা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের কন্ডিশনটা তৈরি করি, ফিল্ড মানে একটা এক্সপেরিমেন্ট দিয়ে তৈরি করা হয়। এখন তুমি বলতেছো যে এখানে ট্রান্সপিরেশনটা বেশি হবে, কিন্তু ওইটাই তো আমার আসলে, যেহেতু ক্রপের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, তাহলে ক্রপ ফিল্ডে তো আসলে আমরা কিভাবে চিন্তা করি? আমরা একজন অ্যাগ্রোনমিস্ট হিসেবে তুমি কি চিন্তা করো যে এটা ক্রপের মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা থাকবে? আমরা কিন্তু বলি যে ক্রপের প্রত্যেকটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে প্ল্যান্ট দিয়ে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে চিন্তা করা হয়েছে। সেই জিনিসটা চিন্তা করে ওই কন্ডিশন থেকে কিভাবে হতে পারে ইভাপোট্রান্সপিরেশন, সেটাই বোঝানো হয়েছে। কিন্তু এটা বাস্তবে আসলে হবে না। একটু পরে আমরা আগাই। আমি তোমার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, দিস ভ্যালু ইজ অলসো কল্ড রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন। এটাকে রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন বলা হয়, একই নাম, রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন আর পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। এবং এইটাতে ক্যালকুলেশনে ET0 দিয়ে প্রকাশ করা হয়। Actual evapotranspiration is said to equal potential evapotranspiration when there is ample water. কিন্তু আসলে বাস্তবে এটা সব সময় হয় না। অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন ওই পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের সমান হবে যখন সয়েলে এটা ফিল্ড ক্যাপাসিটি থাকবে এবং তোমার হলো সয়েলটা পুরাটা ক্রপ দিয়ে একেবারে ইউনিফর্ম স্ট্যান্ড থাকবে, তখন অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন এবং পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন সমান হওয়ার কথা। কিন্তু বাস্তবে হয়তো এটা সবসময় সমান হয় না। এটা গ্রাসল্যান্ডকে ইমাজিন করলেই তো হয় স্যার। হ্যাঁ, সেটাই করা হবে। যে সেটা আমরা দেখাচ্ছি তোমাকে। এই যে
এইটা দিয়ে দেখো, এই যে খেয়াল করে দেখো, এই এই যে এইটা আমি যে কন্ডিশনটা তৈরি বললাম না যে ইভাপোট্রান্সপিরেশন মাপার জন্য, সেটাকে তোমরা সয়েল সায়েন্সে কি পড়েছো? লাইসিমিটার নামে একটা টার্ম পড়েছো? এটা আগে একসময় আমাদের সয়েল সায়েন্স হ্যাঁ ডিপার্টমেন্টের ওই যে এ পাশে একটা স্ট্রাকচার করা ছিল, ইরিগেশন ডিপার্টমেন্টে একটা স্ট্রাকচার করা আছে লাইসিমিটার। মাটির নিচে কিছু স্ট্রাকচার করা থাকে, উপরে ঘাস দেওয়া থাকে, মানে পানিটা কতটুকু ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে সেটা বোঝানোর জন্য। এরকম আন্ডারগ্রাউন্ড কতগুলো স্ট্রাকচার, এটার আমি ডিটেইল আমি এখন কিছু বোঝাবো না, শুধুমাত্র এই যে কতগুলো তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে এটা মাস্টার্ড ক্রপ দিয়ে করেছে, খেয়াল করে দেখছো? এটার ভিতরে কিন্তু এই যে রাউন্ড যে একটা ইয়ে, এর ভিতরে কিন্তু এই যে এরকম স্ট্রাকচার আছে, এই যে রেইন গজ আছে, ট্যাঙ্ক আছে, রিসিভার আছে, সেন্সর আছে, হ্যাঁ, এবং এখানে সয়েল ময়েশ্চার কতটুকু আছে এবং কতটুকু লস হচ্ছে এটা এখান থেকে মেজার করা হচ্ছে। মেজার করে সেটা কিন্তু পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করতেছে। এই যে প্রত্যেকটাতে কিন্তু এখন তুমি এটা মাস্টার্ডের জন্য করেছে, তুমি যদি রাইসের জন্য করো বা হুইটের জন্য করো, তাহলে এই যে এরকম একটা ফাঁকা জায়গা আছে, এখানে তুমি হুইট শো করতে, হুইট শোয়িং করার পরে এখান থেকে তুমি হুইটের ইভাপোট্রান্সপিরেশন বের করতে পারতে। আবার এই যে ডান পাশে আছে অটোমেটিক, এটা একটা একটা ইয়েতে দেখেছি, একটা গ্রিন গ্রাসে খেয়াল করো 100% কভার করে রেখেছে। এখানে কিন্তু একটা এই যে সেন্সর বসিয়েছে এবং এই যে মেট্রোলজিক্যাল ডাটা তারা নিচ্ছে এবং এখান থেকেই সরাসরি ইভাপোট্রান্সপিরেশন মেজার করতেছে। বোঝা গেল? তাহলে এইটা যেটা বের করতেছে, এই ইভাপোট্রান্সপিরেশন গুলো কি, এটা কি অ্যাকচুয়াল না পটেনশিয়াল? কেউ বলতে পারবে এটা? সেটা পটেনশিয়াল, রাইট। কারণ যখন এক্সপেরিমেন্ট করে করা হচ্ছে বা এরকম সেটআপ করে করা হবে, তখন এটা হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তাহলে এইভাবে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এক্সপেরিমেন্টের মাধ্যমে বা ওয়েদার স্টেশনে তারা এইভাবে ডিটারমিন করতে পারে। স্যার, হ্যাঁ প্লিজ। স্যার অ্যাকচুয়ালি তো পটেনশিয়াল ট্রান্সপিরেশন বলতে তো কিছু নেই, কিন্তু আমরা যখন মেজার করব সেটা তো ওখানে অ্যাকচুয়ালটাই থাকার কথা। হ্যাঁ যখন হ্যাঁ, স্যার আমরা মেজার করব তাহলে সেই মানটাই পাওয়ার কথা না? কোনটা মেজার করব? স্যার না আমরা না না, এই যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে যখন তুমি তৈরি, স্ট্যান্ডার্ড কন্ডিশন সেট করে যখন তুমি তৈরি করবা, তখন সেটাকে পটেনশিয়াল স্যার আগে ইভাপোট্রান্সপিরেশন। আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনটা সেট করে হ্যাঁ, নিতে যে হবে। এগুলোতে এক্সপেরিমেন্টে তাই করা হচ্ছে। এখানে সয়েল ময়েশ্চার পর্যাপ্ত থাকবে এবং দেখো গ্রিন গ্রাস এখানে বা এই যে ডান পাশে কিভাবে কভার করে রেখেছে, ইউনিফর্মলি স্ট্যান্ড, বুঝছো? এই জন্য এটাকে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বলা হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখন যেটা হলো যে আমরা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন পেলাম। এখন মনে করো যে এরকম এক্সপেরিমেন্ট কি প্রত্যেকটা ফার্মার করতে পারবে? প্রত্যেকটা এরিয়াতে করা সম্ভব? করা সম্ভব না। তাহলে ইভাপোট্রান্সপিরেশন আমার অ্যাগ্রোনমি ফিল্ডে, হর্টিকালচার ফিল্ডে, ক্রপ বোটানি ফিল্ডে আমি কিভাবে ইভাপোট্রান্সপিরেশন বের করব? তাহলে ইভাপোট্রান্সপিরেশন বের করার জন্য এরকম সার্টেন একটা এরিয়াতে ওই একটা করে জেনে, মনে করো আমাদের এখানে কোনো একটা জায়গায় এরকম একটা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করলো। এটা কিন্তু যে কোনো ক্রপ দিয়ে করা যেতে পারে, কিন্তু এই যে এখানে দেখো ইভাপোট্রান্সপিরেশন, এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, ইটিসি তার মানে হলো ক্রপ ইভাপোট্রান্সপিরেশন অর অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন ইকুয়াল টু পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ইনটু কেসি। কেসি হলো ক্রপ কোএফিশিয়েন্ট। এখন এই যে ক্রপ কোএফিশিয়েন্ট মানে হলো প্রত্যেকটা ক্রপের জন্য আলাদা আলাদা করে এক্সপেরিমেন্ট করে নিতে হবে। এটা কিন্তু একদিনের কাজ না, ইটস এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট। এই যে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু গ্রিন গাছে করেছে, কিন্তু এখানে হলো মাস্টার্ড দিয়ে করেছে, এখানে হুইট দিয়ে করা হতো, এখানে তুমি অন্য কোনো ক্রপ দিয়ে করা যেতে পারতো, তাহলে কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম হতো। তাহলে এইগুলো এক্সপেরিমেন্ট যখন তুমি অনেকগুলো করবা, করার পরে তুমি জানবা যে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন যা হয়, হুইটের ইভাপোট্রান্সপিরেশন তার থেকে 0.98 গুণ হয়। আমি কি বোঝাতে পারছি তোমাদের? বা 0.73% হয়, সরি 73% তার পটেনশিয়াল অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন হয়। একটা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কোন এক জায়গায় যদি মেজার করা হয়, আমার এই এখানে যদি মেজার করি, আমি যদি অ্যাগ্রোনমি ফিল্ডে যদি হুইট দিয়ে করি, তাহলে হুইটের অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের অলওয়েজ 73% হবে। এটা অনেক এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। তার মানে এই যে ক্রপ কোএফিশিয়েন্ট, এটা কিন্তু আসলে এক্সপেরিমেন্ট করে বের করতে হয় বা মডেল করে বের করতে হয়, তখন আমি ওইটা দিয়ে গুণ করবো। তাহলে প্রত্যেকটা ক্রপের জন্য তোমাকে তখন আর প্রতি বছর আলাদা আলাদা করে এই যে এক একটা লাইসিমিটার সেট করতে হবে না, বা পটেনশিয়াল মানে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করতে হবে না। একটা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করবা ওই রিজনের জন্য, এবং প্রত্যেকটা ক্রপের জন্য যদি ক্রপ ফ্যাক্টর জানা থাকে, তুমি সেটা দিয়ে ওই ক্রপের জন্য তুমি এই যে ক্রপ ইভাপোট্রান্সপিরেশন বের করতে পারবা, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। স্যার রেফারেন্স ক্রপ চেঞ্জ হইলে কি ক্রপ কোএফিশিয়েন্ট তো চেঞ্জ হবে? ডেফিনেটলি। তাহলে স্যার রেফারেন্স না না, হিসেবে সরি রেফারেন্স
রেফারেন্স ক্রপ চেঞ্জ হবে না। রেফারেন্স ক্রপ আসলে তোমার সাধারণত ওই যে গ্রিন গ্রাস দেয়া করা হয়। রেফারেন্স ক্রপ চেঞ্জ হলে এটা ইয়া হবে না। পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এটা ওই যে বললাম যে দেখো এটা সাধারণত এই যে এইরকম গ্রিন গ্রাস দিয়ে করা হয়। হ্যাঁ, এটা গ্রিন গ্রাস দিয়ে করা হয় এবং এইটারও অনেক ইয়ে আছে, লিটারেচার আছে, কোনটা দিয়ে করলে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে ভালো হয়, ভালো রেজাল্ট হয়, সেটা কিন্তু ইটস এ ম্যাটার অফ ডিবেট এবং এটা নিয়ে অনেক পাবলিকেশনস আছে। হ্যাঁ, যেমন এরা রেফারেন্স ক্রপ হিসেবে মাস্টার্ড ইউজ করেছে, এখানে রেফারেন্স ক্রপ হিসেবে তারা একটা মানে তোমার গ্রাস ইউজ করেছে। হ্যাঁ, আমি কোন জায়গায় দেখেছি তোমার ওই যে ফডার ক্রপ যেগুলো হলো তোমার এটাকে কি বলে বাহিয়া গ্রাস বা এরকম কিছু গ্রাস ইউজ করতেছে। এটা অনেক এক্সপেরিমেন্ট করে দেখছে যে রেফারেন্স ক্রপ কোনটা করলে ভালো হয়। হ্যাঁ, তো একটা ভ্যালু বের করবে ওই যে ওই এরিয়াতে রেফারেন্স ক্রপ হিসেবে এটা করলে ভালো হয়। তারপরে তোমার যে অ্যাকচুয়াল ক্রপ সেটা তুমি ওই যে ক্রপ কোএফিশিয়েন্ট। স্যার এটা কি স্যার এখানে যে নোটটা লেখা এটাতে কি করে নাকি স্যার এটা ল্যাবরেটরিতে করে, মানে রেফারেন্স ইটিটা মেজারটা? রেফারেন্স ইটিটা তো তোমার ওই যে ল্যাবরেটরি না, ওই যে ফিল্ডে করবে। ল্যাবরেটরি মানে এখানে ফিল্ড ল্যাবরেটরিতে, সোজা কথা, মাঠে যাবে না, এটা ফিল্ড ল্যাবরেটরিতে করতে হবে, লাইসিমিটার সেট করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? লাইসিমিটার সেট করে যে কোনো একটা ক্রপ দিয়ে, গ্রিন গ্রাস হতে পারে বা যেটা দিয়ে ভালো হয় আর কি, যেটা দিয়ে ওই এরিয়াতে ভালো গ্রো করে বা রেফারেন্স আছে, সেইটা দিয়ে। আসলে এখানে ক্রপ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আসলে কতটুকু ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে ওই গ্রাসের ইয়ের মাধ্যমে। তারপরে ওই লাইসিমিটারে মনে করো তুমি অনেকগুলো ক্রপ আনলা, তুমি রাইস আনলা, হুইট আনলা, মেইজ আনলা, সরগম আনলা, সেইগুলোরও তুমি ইভাপোট্রান্সপিরেশন বের করবা। বের করে দেখবা যে ওই যে রেফারেন্স ক্রপ যেটা, সেইটা থেকে তোমার এই ইয়েতে কতটুকু কম বা বেশি হচ্ছে। তখন সেইটাকেই তুমি একটা ক্যালকুলেশন করে রেখে দিবা নোটে, যে যদি আমি হুইট করি, হুইটে আমার হলো 75%, দেন দি 75% অফ দি রেফারেন্স ক্রপ, সরগমে 73% অফ দি রেফারেন্স ক্রপ। তখন তোমার প্রতি বছর আর ওই এক্সপেরিমেন্টটা করতে হবে না। তখন তুমি শুধুমাত্র ওই একটা স্টেশন থাকবে, ওয়েদার স্টেশন, যেখানে একটা লাইসিমিটার সেট করা থাকবে, যেখানে একটা গ্রাস দিয়ে তোমার পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করবে। তুমি জানো যে এই বছর পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এত, আমার ক্রপ হলো সরগম, কাজে সরগমের ক্রপ কোএফিশিয়েন্ট এত, তুমি জাস্ট গুণ করে দিয়ে বলে দিবা যে এই বছর আমার এখানে এই ফিল্ড থেকে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন এতটুকু হচ্ছে। বোঝা গেল এটা? জি স্যার। একটু জটিল লাগতেছে না? জি স্যার, প্রথমে তাহলে অনেক এক্সপেরিমেন্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্রপের আগে রাইট, অনেক ক্রপের এক্সপেরিমেন্ট করে নিতে হবে। রাইট, অনেক এক্সপেরিমেন্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে এইটা করার জন্য তোমার লোক আছে, তারা এগুলো করার পরে কিন্তু পার্টিকুলার একটা রিজিয়নের জন্য ওই যে ক্রপ কোএফিশিয়েন্ট তারা বের করে রাখবে। স্যার এই সাইডে যে নোটটা দেওয়া ফর ইচ ক্রপ দেয়ার ইজ, তার মানে তো বোঝা যাচ্ছে যে মানে আলাদা করে ক্রপ গুলা, মানে একটা ইন্ডিভিজুয়াল ক্রপের জন্য কেসিটা বের করাই আছে। হ্যাঁ, সেটাই তো বলছি, কিন্তু এই করাটা তো তোমাকে করে নিতে হবে। করা আছে মানে কি, তুমি মনে করো আমাদের ময়মনসিংহ রিজিয়নে করা আছে, তোমার করার দরকার নাই, কিন্তু একবারও করা হয় নাই, তখন ওইগুলো প্রত্যেকটা ক্রপের জন্য আলাদা করে নিতে হবে আর কি, এক্সপেরিমেন্ট করে কেসি বের করে নিতে হবে। কিন্তু যদি করা থাকে তাহলে এটা ওভার দি ইয়ার্স তুমি এটা কিন্তু ইউজ করতে পারবা, অনেকদিন ইউজ করতে পারবা, যদি মেট্রোলজিক্যাল মেজর চেঞ্জ না হয়। এই জায়গাটাতে ক্লিয়ার হওয়া দরকার, তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। জি স্যার, বুঝতে পারছি স্যার বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার হতে হবে, এটা না বুঝলে কিন্তু হবে না। তার মানে আমার ক্রপ কোএফিশিয়েন্ট যদি জানা থাকে আর পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন একটাই, কোন একটা স্টেশনে একটা ভ্যালু সে দেবে, যে এই রিজিয়নে, ময়মনসিংহ রিজিয়নে বা অথবা অ্যাগ্রোইকোলজিক্যাল জোন 9-এ আমাদের এই বছর বা এই মার্চ মাসে বা অথবা এই দিনে ইভাপোট্রান্সপিরেশন রেট এত। তুমি এখন জানা আছে তোমার ক্রপ কোএফিশিয়েন্ট, হয়তো আগে এক্সপেরিমেন্ট করে বের করে রেখেছে কেউ, ওই ক্রপ কোএফিশিয়েন্ট দিয়ে তখন তুমি গুণ করবা, তাহলে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনটা বের করবা। তাহলে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন যদি বের করা যায়, তাহলে তো একটা পার্ট আমাদের হয়ে গেল এই যে এই ক্যালকুলেশনের টাইম প্লেসের অনুযায়ী ভেরিয়েবল না কোনটা? কেসিটা অবশ্যই ভেরিয়েবল, এটা না কেসি ভেরিয়েবল হবে না, ইভাপোট্রান্সপিরেশন ভেরিয়েবল হবে। কেসি হলো ক্রপ টু ক্রপ ভেরি করবে, কিন্তু ইভাপোট্রান্সপিরেশন, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কিন্তু কম বেশি হবে। আজকে বাতাস বেশি, আজকে সানলাইট বেশি, আজকে বাতাস কম, আজকে হিউমিডিটি কম, এইটার উপর ভিত্তি করে রেগুলার চেঞ্জ হবে। কিন্তু কেসি যদি বারবার চেঞ্জ করে তাহলে তো এইটা করা যাবে না। একটা ক্রপের জন্য কেসি কনস্ট্যান্ট, একটা ক্রপের জন্য কেসি কনস্ট্যান্ট, কিন্তু তুমি মনে করো যে তুমি ইনব্রেড রাইস ইউজ করতেছো, লোকাল হুইট ইউজ করতে, সরি হুইট না, ভুট্টা ইউজ করতেছো, তুমি পরের দিন এসে তুমি হলো ইউজ করলা হাইব্রিড ভুট্টা ইউজ করলা। হাইব্রিড ভুট্টা
আর তোমার হলো আমাদের যেটা হলো ওপেন পলিনেটেড ভুট্টা সম্পূর্ণ কিন্তু আলাদা তাদের ইয়ে, জি মানে স্যার। হাইব্রিড গুলো একেবারে রোবাস্ট হয়, তখন ওই কেসি কাজ নাও করতে পারে। তখন ভ্যারাইটি চেঞ্জ হলে স্যার কেসি ভ্যারাইটি চেঞ্জ চেঞ্জ হবে। হলে কেসি চেঞ্জ হতে পারে। তখন তুমি যদি মনে করো যে এই কেসি দিয়ে আমার কাজ হচ্ছে না, তখন ইউ ক্যান মানে এটা তুমি আবার এক্সপেরিমেন্ট সেট করে নতুন করে ওই ভ্যারাইটির জন্য অথবা ওই ওই হাইব্রিডের জন্য তুমি আবার কেসি বের করতে পারো। আসলে স্যার এগুলো খুব যখন রিগ্রেস কেসিটা এস্টাবলিশ করা হয়, মানে একটা হ্যাঁ পার্টিকুলার ক্রপের জন্য কেসিটা মানে হ্যাঁ হ্যাঁ বের করবে, তখন স্যার কেসির কি অনেকগুলা মান আসতে পারে না? কারণ যে মানে পোটেনশিয়াল মানে রেফারেন্স ইটি আর ক্রপ ইটি তো স্যার মানে ডিফারেন্ট হতে পারে কয়েকটা ডাটার মধ্যে। আচ্ছা, সেক্ষেত্রে ওগুলো যখন এটা বসায়া স্যার কেসিটা ওগুলো কেসি অ্যাভারেজ করা কিভাবে হয়। মেজার করা হয় এটা তো আমরা জানি না, ওইখানে রেফারেন্স হ্যাঁ ইটার প্রফিট আসবে কেন? হ্যাঁ আসতে পারে অন্য কি প্রসিডিউর আছে, এটা তো এখন আমরা জানি না। কেসি হলো স্যার তোমার কেসি তো আলাদা ভাবে মেজার আর করবে। আপনি না না যে না বললেন স্যার এই ডাটার মধ্যে স্যার ইটিসি বিভিন্ন সময়ে অনেকগুলো এক্সপেরিমেন্টে ডাটা নিয়ে হ্যাঁ তারপর স্যার এটার মধ্যে বসিয়ে স্যার কেসিটা মেজার করা হয় একটা পার্টিকুলার ক্রপের না জন্য। না না দেখা না যায় না যে আমি বলি শোনো, ও তুমি যেটা বলছো ঠিকই বলতেছো, ওইটা আমি বলছি, আমি বুঝছি কনফিউশনটা কোন জায়গায়। এখানে এটা হলো আমি রেফারেন্স ক্রপ ইউজ করেছি, ঠিক আছে, এই যে এই লাইসিমিটারের মধ্যে এইটা হলো রেফারেন্স ক্রপ ইউজ করেছি। এখন তোমাকে আমি বলেছি ধরো এই ফিল্ডে তুমি ধরো ইয়ে আছে, হুইট আছে বা ভুট্টা আছে, এখন এখান থেকে কতটুকু ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে। এখন তুমি তুমি যেটা বলতেছো যে এই যে আমি বলেছি এর আগে যে এরকম লাইসিমিটারে আমি আরো অন্য লাইসিমিটারে আমি হয়তো ভুট্টা করব বা ধান করব বা গমের জন্য করে আমি এখান থেকে ইভাপো ট্রান্সপিরেশন বের করব। তা হ্যাঁ, এটা তো কম বেশি তো হবেই। তো কম বেশি হলে সেটা তো তুমি মিন ইয়ে করবা। ধরো তুমি এটা কোন ক্রপটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে পটেনশিয়াল, মানে তোমার হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের জন্য, এইটা কিন্তু আমি এখানে মাস্টার্ড দেখিয়েছি জন্য মাস্টার্ড কিন্তু না, মাস্টার্ড যে হবে তা কিন্তু না, এটা অন্য যে কোনো ক্রপ হতে পারে। এটা কিন্তু তোমার হলো যারা হলো এগুলো নিয়ে ডিল করে বা এগুলো নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু বলবে যে এইটা হলো বেস্ট ফর মেজারিং পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। সেই ক্রপটা তুমি আলাদা করে রাখো। সেটা সাধারণত বলা হয় সেটা গ্রিন গ্রাস, এরকম এই ফ্লাওয়ারিং কোনো প্ল্যান্ট না, জাস্ট গ্রিন গ্রাস, ঠিক আছে। তাহলে সেইটা দিয়ে তুমি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করলা। এখন এই যে এরকম আরো লাইসিমিটারের মধ্যে তুমি মনে করো তুমি হুইটের ক্রপ কোএফিশিয়েন্ট বের করতে যাচ্ছ, তো তুমি তুমি তখন হুইট যখন দিবা তখন হুইটের কি এই যে এই স্ট্যান্ডার্ড যেটা সেটার মতো কি হবে ইভাপোট্রান্সপিরেশন? না স্যার, ওই ক্রপ না ডিফারেন্ট ক্রপের হলে তো স্যার ডিফারেন্ট হবে। তাহলে ডিফারেন্ট হলে এটা হলো ওই যে স্ট্যান্ডার্ড থেকে কত পার্সেন্ট ডিফারেন্ট হলো, সেই পার্সেন্টটাই তো আসলে কোএফিশিয়েন্ট। এইটাই পরবর্তীতে আমি ইউজ করব। তখন প্রতি বছর কিন্তু আমি আর এখানে হুইট গ্রো করব না, তখন ওই প্রতি বছর শুধুমাত্র আমার স্ট্যান্ডার্ড ক্রপ ওইটাই কিন্তু গ্রো করব লাইসিমিটারে, গ্রো করে আমি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করব। আর ওই যে আমি একবার এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা পেয়েছিলাম হুইটের ক্ষেত্রে, যে এটা হলো পটেনশিয়ালের থেকে এতটুকু কম হবে, আমি ওই রেফারেন্সটাই তখন ইউজ করব, ওইটাই হলো আমার কেসি কিন্তু। জি স্যার, বুঝতে পেরেছি। মানে ওকে, ডাটা যখন নিব তখন কেসি যদি মানে একটা মানের কাছাকাছি হবে বা এরকম হবে, তখন ওটার মিন বের করে একটা ও কেসি হ্যাঁ, তো এস্টাবলিশ অনেকগুলো করতে বলে হবে। সেটা মিন বের করতে হবে, রাইট। সেটা তো স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তুমি যদি 10টা যদি প্লট করো সেখানে তুমি একটা মিন করবে না। আচ্ছা, জি স্যার, বুঝতে তাহলে এটা পেরেছি। হলো আমাদের আমরা তাহলে এখন ইভাপোট্রান্সপিরেশন আমরা বের করতে পারলাম। এখন একটু খেয়াল করে দেখো, এটা আমি এখানে খুব বেশি আমাদের আসলে তোমাদের পরের ক্লাস কার, সয়েল সায়েন্স নাকি? স্যার প্যাথোলজি আমি আসলে রাশিদুল স্যার। আমার শেষ করার সময় হয়ে গেছে, কিন্তু আমার আরো একটু সময় লাগতো মনে হচ্ছে। এখন কি করে দেখি 2 মিনিটে কতটুকু কভার করি। আচ্ছা, একটু খেয়াল করি, 2 মিনিট আছে 55 বাজতে। আচ্ছা, এটা হলো জাস্ট আমাদের আমাদের বাংলাদেশের আসলে টেম্পারেচার এবং রেইনফল, এবং এইটাই যে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের কোন একটা ডাটা কোন এক জায়গা থেকে, এই যে ক্লার্ক ভদ্রলোক তারা এনভায়রনমেন্টাল সায়েন্সে পাবলিশ করেছে। আমার মনে হয় কোথাও এটা হয়তো পাবলিশ করেছে তারা বরিশাল ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে। বরিশাল খুব প্রুন, তো ওই জন্য এখানে কিন্তু একটা তারা পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের দেখো একটা কিন্তু তারা অলরেডি মেজার করে তারা এখানে কিন্তু একটা গ্রাফ তৈরি করেছে। আমি জাস্ট একটা পাবলিকেশন থেকে, একটা জার্নাল থেকে আমি এখানে এটা করেছি। আচ্ছা, এবং খেয়াল করে দেখো এই পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কিন্তু আমাদের এই যে টেম্পারেচারের সাথে কিন্তু অনেকটা হয় আর কি, ভ্যারি করে। এখন ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের আমি জাস্ট এই যে রেইনফল এবং এই যে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এই দুইটা ডাটাকে আমি সুপারসিড করেছি। দুইটা ডাটাকে সুপারসিড করলে ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যায় যে তুমি কোন জায়গায় ইরিগেশন বেশি দরকার হবে। খেয়াল করে দেখো, এটা হলো এই যে ব্লু কালার, এটা হলো রেইনফল আমি ওভার দি মান্থস।
আর এই যে যেটা হলো রেড বা যেটা পিঙ্ক সেটা হলো তোমার পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তাহলে এই জায়গাটাতে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন রেইনফলের চেয়ে বেশি, তাই না? তার মানে এই জায়গাটা আমার কি হবে, একটা ড্রাউট কন্ডিশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে এই জায়গায় ইরিগেশন দিতে হবে। এবং শেষের দিকে এসে কিন্তু এই যে নভেম্বর এবং ডিসেম্বর, তো এই সময়টাতে আসলে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের আসলে ড্রাউট প্রুন, এটা কিন্তু পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এবং রেইনফলের ডাটা থেকে কিন্তু এইভাবে ইয়ে করা যায়। এটা কিন্তু জাস্ট আমার ইরিগেশন স্কেজুলিং এর পার্ট না, আমার জাস্ট একটু মনে হলো যে এটা একটু দেখানো দরকার, এই জন্য আমি এটা শো করলাম। আর একটু ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেও করানোর কথা, কিন্তু আমি চাচ্ছিলাম আমার ক্লাসে আমি এখানেই করে দিই। আমি এখন আর ক্লাস এটা কন্টিনিউ করবো না, কারণ পরের ক্লাস আর এসে ওয়েট করবেন। আমি কোনো এক সময় তোমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমাকে তোমরা স্পেশাল একটা ইয়েতে আমাকে 10 মিনিট বা 15 মিনিট টাইম দিও, আমি একটা লিঙ্ক পাঠাবো তোমাদের কাছে, তখন আমি এটা হয়তো টাস্ক করার চেষ্টা করবো, ঠিক আছে? পরের ক্লাসটা থেকে বুলবুল স্যার ক্লাস নেবেন। একটু দিয়ে দিতেন স্যার। কোনগুলো? এই স্লাইডগুলো স্যার। স্লাইড না, আমি তোমাকে এগুলো হ্যান্ড আউট তৈরি করে দেবো, স্লাইড দেবো না, এটার একটা আলাদা হ্যান্ড আউট তৈরি করে তারপর দেবো। আচ্ছা ঠিক আছে, সরি আমি আসলে সময় কভার করতে পারলাম না, এটা আসলে সামনাসামনি অ্যাটেন্ডেন্স স্যার, অ্যাটেন্ডেন্সের লিংক এখন আমি দিচ্ছি। এটা সামনাসামনি হলে অনেক আসলে ইয়ে হয়, কিন্তু